যাদবপুরে কেন শুধুমাত্র তারা ঢুকবে যারা এই গাঁজাখোরদের সাথে বসে গাঁজা খাবে? যাদবপুরে কেন শুধুমাত্র তারা ঢুকবে যারা ওই ওপেন ক্যাম্পাস, ওপেন অডিটোরিয়ামের পাশে বসে মদের বোতল নিয়ে মদ খাবে এবং মদের বোতলগুলো সেখানে ফেলে দিয়ে চলে আসবে সেকেন্ড হোম, সেখানে তারা বসে গাঁজা মদ যা ইচ্ছা করতে পারে? বাস্তবে ইউনিভার্সিটিকে একটা ঠেক বানিয়ে রেখে দিয়েছে সেখানের বাম এবং অতিবাম নেতারা। তো বসুর নামে এফআইআর হয়েছে এবং এফআইআরটা করেছে ইন্দ্রানুজ থেকে শুরু করে আরও এসএফআই থেকে শুরু করে তাদের কিছু বাম এবং অতিবাম নেতৃত্বরা। খুব আশ্চর্যজনকভাবে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, যখন ব্রাত্য বসু থেকে শুরু করে ওনার ড্রাইভার থেকে শুরু করে তাদের কথাটা উঠে আসছে, তখন কিন্তু একটা প্রশ্ন এখানেও আসছে যে যখন গাড়ির নিচে যদি কেউ পড়ে তাহলে কি তার শুধুই চোখ আহত হয়? এটা একটা সাধারণ বুদ্ধি থেকে আমাদের সকলের মাথায় চলে আসে। ইন্দ্রানুজের কিন্তু শুধু চোখটা আহত হয়েছে, খুব খারাপ বিষয়। আমি চাই ইন্দ্রানুজ খুব দ্রুত গতিতেই আরোগ্য, আমি ওর দ্রুত গতি আরোগ্য কামনা করি। এবং কিন্তু খুব আশ্চর্যজনকভাবে যে ভিডিওটা, যে একটা ফটো ভাইরাল করা হয়েছিল, সেই ফটোটাতে দেখা যাচ্ছিল যে ইন্দ্রানুজ কোনো ক্রমে সেই গাড়ির নিচে পড়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছিল অত্যন্ত বাজেভাবে আহত হতে পারে। তার নিচে খুব বড় করে লেখা ছিল যে ফটোটা ক্লিক হয়েছে গ্যালাক্সি S25 আলট্রাতে। এবার একটা প্রশ্নের বিষয় এখানেও আসছে, আমরা প্রত্যেকে জানি যে গ্যালাক্সি S25 আলট্রা অত্যন্ত নামি দামি একটা ফোন এবং খুব প্রচলিত ফোন এআই কেন্দ্রিক এডিটিংয়ের জন্য। তো এবার এখানেও একটা প্রশ্ন উঠে আসছে যে যখন ওর চোখটা শুধু আহত হয়েছে তাহলে তো গাড়ির নিচে পড়াটা স্বাভাবিক বিষয় নয়। তাহলে যেই ফটোটা কেন্দ্রিক ছিল, যে ফটোটা তুলে ওরা হয়তো এই প্রচারটা করার চেষ্টা করছে, সেই ফটোটাই মিথ্যে? ফটোটাই কি S25 আলট্রার কামালে করা? কারণ নিচে ওটা স্পষ্টভাবে লেখা ছিল ওই জিনিসটা কিন্তু গ্যালাক্সি S25 আলট্রা দিয়ে তোলা। এবং আমরা প্রত্যেকে যখন একটা কথা বারবার বলেছি প্রত্যেকটা মিডিয়া চ্যানেলের সামনে যে যদি ক্ষমতা থাকে তাহলে ওই ভিডিওটা তুলে ধরুন না, যেই ভিডিওতে এই জিনিসটা স্পষ্ট হচ্ছে যে হ্যাঁ, ব্রাত্য বসুর গাড়ির নিচে হয়তো একটা ছেলে কোনো কেন্দ্রিক বিষয়ে পড়ে গেছে। আমরা বারবার একটা কথা বলে গেছি, কিন্তু এইটার কোনো স্পষ্ট উত্তর কিন্তু আমরা পাইনি। আর একটা বিষয়, যে সাধারণ মানুষ রয়েছে তাদের মনে বারবার একটা বিষয় চলে আসে, মনে পড়ে যায় সেই স্বপ্নদ্বীপের কথা। স্বপ্নদ্বীপের পরবর্তীতে যখন আমরা প্রত্যেকেই হয়তো চেয়েছিলাম সেই ক্যাম্পাসে একটা স্পষ্ট সিসিটিভি লাগুক, যাতে এরকম দুর্ঘটনাগুলো খুব সুন্দরভাবে আমাদের চোখের সামনে উঠে আসুক। আজকে মনে করে দেখুন, যদি ওই ক্যাম্পাসে সিসিটিভি থাকতো তাহলে হয়তো ইন্দ্রানুজের উপর গাড়ি আদৌ চড়েছে কি চড়েনি সেই জিনিসটা S25 আলট্রা দিয়ে তুলতে হতো না, তাহলে কিন্তু সিসিটিভির মাধ্যমেই সেই জিনিসটা আমরা দেখে নিতে পারতাম। সেই জিনিসটা লাগাতে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? ইউনিভার্সিটি নাকি মুক্তাঙ্গন, ইউনিভার্সিটি সেকেন্ড হোম, সেখানে তারা বসে গাঁজা মদ যা ইচ্ছা করতে পারে। বাস্তবে ইউনিভার্সিটিকে একটা ঠেক বানিয়ে রেখে দিয়েছে সেখানের বাম এবং অতিবাম নেতারা, এবং এইটা ভীষণ স্পষ্ট। এই জিনিসটা আমি প্রত্যেকটা মিডিয়া চ্যানেলকে এই কথাটাই বলেছি। তাই জন্যই হয়তো যখন সেখানে টিচাররা ঢুকছে, যখন সেখানে ওয়েব কুপার একটা কনভেনশন হচ্ছে, তখন তার মাঝখানে এই নোংরামিটা সৃষ্টি করা, যাতে সেইখানে আর কেউ কোনো টিচার পা রাখতে না পারে। যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করছে, খুব আশ্চর্যজনকভাবে সেই মানুষগুলোই শাড়ি ছিঁড়ে দিচ্ছে একজন শিক্ষিকার। যেই শিক্ষক এবং শিক্ষিকারা আমাদের সমাজ গড়ার কারিগর, তাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হচ্ছে সর্বসম্মুখে, তাদেরকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, তাদের কলারে হাত দেওয়া হচ্ছে। কারা করছে? যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে। আমি বারবার একটা কথা বলি যে যাদবপুর কিন্তু সত্যিই একটা শিক্ষা প্রাঙ্গণ হিসাবেই আমাদের প্রত্যেকের কাছে পরিচিত ছিল, কিন্তু লাস্ট কটা বছর ধরে সেই যাদবপুরের গ্রাফটা যদি আমরা দেখি, সেটা ক্রমাগত কোন দিকে যাচ্ছে যদি আপনি একটু মনে করে দেখেন। আপনাদের যারা চ্যানেলের দর্শক রয়েছে তাদেরকে আমি জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই, যখন আমাদের স্বপ্নদ্বীপ মারা গেল, আমাদের বলছি কারণ ও আমার ভাইয়ের মতো ছিল, সেখানে দাঁড়িয়ে আমি হতে পারতাম, সেখানে দাঁড়িয়ে আমার নিজের দাদা হতে পারতো, সেখানে দাঁড়িয়ে আপনি হতে পারতেন, বা আপনার কোনো একজন প্রিয়জন হতে পারতো। যখন স্বপ্নদ্বীপ মারা গেল, তারপরে যখন আমরা প্রত্যেকটা মানুষ, হয়তো আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয় কেঁপে উঠেছিল যে না, হোস্টেলে তো আমাদের কত লোকের প্রিয়জনরাই থাকে, তারা কিভাবে আদৌ সুরক্ষিত আছে কি না, তখন যখন আমরা সেই বিষয়ে প্রশ্নটা তুলছিলাম, তখন এই বাম এবং অতিবাম নেতারা কিন্তু সেই যাদবপুরের ক্যাম্পাসটাকে কিভাবে সকলের থেকে দূরে রাখবে এটার ক্রমাগত চেষ্টা করে গেছে। যাদবপুরে কেন কাউকে ঢুকতে দেওয়া হবে না? যাদবপুরে কেন শুধুমাত্র তারা ঢুকবে যারা এই গাঁজাখোরদের সাথে বসে গাঁজা
খাবে? যাদবপুরে কেন শুধুমাত্র তারা ঢুকবে যারা ওই ওপেন ক্যাম্পাস ওপেন অডিটোরিয়ামের পাশে বসে মদের বোতল নিয়ে মদ খাবে এবং মদের বোতলগুলো সেখানে ফেলে দিয়ে চলে আসবে? যাদবপুর তো এইভাবে আমাদের প্রত্যেকের কাছে পরিচিত ছিল না। যাদবপুর বাংলার প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র বাংলার না, গোটা ভারতবর্ষের মানুষের কাছে সেই শিক্ষা প্রাঙ্গণ হিসাবেই পরিচিত, যে শিক্ষা প্রাঙ্গণ অত্যন্ত শিক্ষিত ছেলেমেয়ে, মেধাবী ছেলেমেয়েদেরকে সেখান থেকে বের করে। খুব স্বাভাবিকভাবে সেই বিষয়ে কিন্তু আমরা যাদবপুরকে চিনতাম, কিন্তু বাস্তবে যাদবপুরের চিত্র যেই দিকে ক্রমাগত পড়ে যাচ্ছে সেটা কিন্তু আমি, তুমি এবং প্রত্যেকটা দর্শক চ্যানেলের বুঝতে পারছে যে এই নোংরামিটা কিন্তু এবার শেষ করতে হবে। আমরা বারবার একটা কথা বলেছি যে যাদবপুরে যেই বাম এবং অতিবামের যেই নেতৃত্বর এই নোংরামিটা চলে যাচ্ছে, এই নোংরামি আমাদের শেষ করতে একটা মিনিট সময় লাগবে না। আমাদের রীতিমতো একটা বিশাল সংখ্যক ছেলেদের গায়ে হাত তোলা হয়েছে। সেখানে কিশালয় রয় যে ইউনিট প্রেসিডেন্ট, তার পাশাপাশি আইটি সেলের সেক্রেটারিও, সেই ছেলেটার গায়ে হাত তোলা হয়েছে, সেই ছেলেটার চশমা ভেঙে দেওয়া হচ্ছে। তীর্থরাজ থেকে শুরু করে বিশ্বরূপ থেকে শুরু করে এরকম ফিরোজ থেকে শুরু করে, ফিরোজ বলে একটা ছেলেকে রীতিমতো সেখানে মারধর করা হয়েছে, তাকে বন্দি করে রাখা হয়েছিল একটা ঘরের মধ্যে, তাকে পরবর্তীতে পুলিশ সেখান থেকে বের করে নিয়ে এসছে। এবং এইটা একটা ইউনিভার্সিটির পরিস্থিতি হতে পারে বলে কি সত্যি আজকের দিনে যখন আমরা ডেমোক্রেসির কথা বলি সেই জিনিসটা কি উঠে আসতে পারে? কোনোদিনই এইটা একটা বাস্তব চিত্র হতে পারে না বলেই আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ মনে করি। যখন একটার পর একটা যাদবপুরে এরকম ক্রমাগত ঘটনা ঘটে চলেছে, তখন আমাদের মনে পড়ে যাচ্ছে সেই বাম আমলে 34 বছরের কথা। কারণ সেই বাম আমলে, সেই গোটা 34 বছরে যখন আমরা কথা শুনেছিলাম রক্তমাখা ভাত খাওয়ানো হচ্ছে, আজকে আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে 2025 2024-এ দাঁড়িয়ে যখন ওরা এই নোংরামিটা করতে পারছে, তাহলে একবার ভেবে দেখুন ওই 34 বছরে যখন ওদের রাজত্ব চলেছে তখন রক্তমাখা ভাতও খাওয়ানো হয়েছে, তখন কিন্তু গোটা জ্যান্ত মানুষকে মাটির নিচে পুঁতেও দেওয়া হয়েছে, তখন কিন্তু একটার পর একটা মানুষের মেয়েদের গায়ের হাত তুলতে বোধহয় একবার ওরা ভেবে দেখেনি। কারণ আজকেও যখন আমরা সিপিএমের কিছু নেতৃত্বর দিকে তাকাচ্ছি, তো এসএফআই এর কিছু নেতৃত্বর দিকে তাকাচ্ছি, আমরা এটাও জানি যে ওদের চরিত্র কোন দিকে যাচ্ছে। এরকম অনেক ভিডিও আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি, এবং সেটার স্পষ্ট সাক্ষী যখন হচ্ছি তখন বুঝে যাচ্ছি যে এই লেলিন পরানোটা ওদের বন্ধ ঘর থেকে শুরু করে যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে ওরা সীমিত করে রাখতে চাইছে। এবং তাই জন্যই যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে কোনো শিক্ষিকা সেখানে আসুক ওরা চায় না, কোনো সাধারণ ব্যক্তি সেখানে আসুক ওরা চায় না। ওরা মুক্তাঙ্গন বলে শুধুমাত্র গাজার ঠেক এবং মদের ঠেক এবং একটা মেয়েকে কিভাবে হেনস্থা করা যাবে সেই জিনিসটাই তোলার চেষ্টা করে। ঠিক কদিন আগের ঘটনা, একটা মেয়ে নিজেই সেই প্রশ্ন তুলেছিল যে তাকে নাকি হেনস্থা করা হয়েছে, সেটাও ধরা পড়েছিল সিসিটিভির মাধ্যমে, যেটা গেটের সামনে লাগানো হয়েছিল। আমরা তো প্রত্যেকেই সেই দাবিটাই করেছি যে যাতে একটা স্পষ্ট সিসিটিভি সেখানে বসুক। আমরা তো সেই দাবিটাই করেছি যে একটা বেসিক পুলিশ প্রোটেকশন ফোর্স যাতে সেই গেটটার সামনে থাকে। এটা তো কোনোদিন কোনো ভুল দাবি হতে পারে না। সেই পুলিশের যদি প্রোটেকশন ফোর্স যদি সামনে বসে, তাহলে হয়তো যাদবপুর ইউনিভার্সিটিতে অনেক নোংরামি হওয়া থেকে বিরত থাকবে যাদবপুর ইউনিভার্সিটি। এবং এই ভয়ের কারণেই হয়তো সেখানে সিসিটিভি লাগতে দেওয়া হচ্ছে না, এই ভয়ের কারণেই হয়তো সেখানে কোনো পুলিশের জায়গা বসতে দেওয়া হচ্ছে না, তাই জন্যই ওরা বারবার এই নোংরামি করছে। প্রদীপ্ত মুখার্জি থেকে শুরু করে যে প্রত্যেকটা মানুষের গায়ে এরকম হাত উঠেছে, সেটার আমরা সত্যি বিরোধিতা করি, এবং এই জিনিসটা আগামী দিনে আমরা হতে দিতে চাই না। আমরা বরাবরই সৌজন্যশীল রাজনীতিতে বিশ্বাসী বলে হয়তো এখনও তাদেরকে মাফ করছি, তাদেরকে ছেড়ে দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বিশ্বাস করে না একটা ছাত্রর বিরুদ্ধে কোনো একটা কেস হয়ে যাক, তার জীবনটা নষ্ট হয়ে যাক। তাই জন্যই হয়তো আমরা আজকে এত নর্মালি কথা বলছি, না হলে 1 মিনিটও সময় লাগতো না, এটাই বাস্তব কথা। খোদ শিক্ষামন্ত্রী এলাকায় অর্থাৎ ব্রাত্য বসু এলাকায় পোস্টার দিল এসএফআই, ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসু, এমনই পোস্টার লাগালো তারই এলাকায়। শুধুমাত্র পোস্টার নয়, তার পাশাপাশি এই প্রত্যেকটা লোকদের এতটাই অডাসিটি বেড়ে চলেছে, সেটা হচ্ছে তারা বিভিন্ন চ্যানেলে তারা গিয়ে বলছে ব্রাত্য বসু ক্রিমিনাল। কারা বলছে? যারা ব্রাত্য বসুর গাড়ির উপর রীতিমতো ইট ছুঁড়ে মেরেছে। কারা বলছে? যারা ব্রাত্য বসুর গাড়ির বোনেটের উপর বসে পড়ে সেই সামনে যেই আমাদের ভারতবর্ষের পতাকাটা রয়েছে সেটাকে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে, তারা বলছে ব্রাত্য বসু ক্রিমিনাল। কারা বলছে ক্রিমিনাল? যারা শিক্ষিকাদের শাড়ি ছিঁড়ছে। কারা বলছে ক্রিমিনাল? যারা শিক্ষকদেরকে ঠেলে মাটিতে ফেলে দিচ্ছে, বাজেভাবে তাদেরকে রীতিমতো খিস্তিখাস্তা দিচ্ছে। তো এইটা হচ্ছে ওনাদের পরিচিতি। যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করছেন, যারা ব্রাত্য বসুকে বলছেন যে উনি ক্রিমিনাল, তারা একবার নিজেদের মুখটা আয়নায় গিয়ে দেখুন সর্বপ্রথম, আমি সেটা বলতে চাই। কারণ আপনারা স্বপ্নদ্বীপের খুনি, তার পাশাপাশি ব্রাত্য বসুর মতো একজন এতটাই উনি যেই কেন্দ্রিক মানুষ, উনি কিন্তু, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তোমার প্রত্যেকটা চ্যানেলে যারা দর্শক রয়েছে তাদেরকে আমি একটা জিনিস বলতে পারি, ব্রাত্য বসু কিন্তু একটাও নেগেটিভ কথা বলেনি।
তুমি প্রত্যেকেই সেটা সাক্ষী। আমরা হয়তো অনেক কথা বলছি যে ব্রাত্য বসুর গায়ে এরকম জিনিসটা হয়েছে, আমরা সেটার বিরোধিতা করছি, কিন্তু ব্রাত্য বসু একটা জিনিস বারবার বলেছে যে আমরা সৌজন্যশীল রাজনীতিতে বিশ্বাসী, আমরা চাই না কোনো একটা ছাত্রের জীবন নষ্ট হোক, আমরা চাই না সেটা। তাই জন্য কিন্তু উনি বরাবরই একটা কথা বলে এসছে যে জিনিসটা শান্ত হোক, আমরা চাই না এফআইআর হোক, আমরা চাই না এরকম নোংরামি কিছু হোক, কারণ উনি বাস্তবে এই নোংরামিটা সমর্থন করে না। কিন্তু দিন শেষে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওরা এই নোংরামি করতে চায় মিডিয়ায় থাকার জন্য, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে ওরা এই নোংরামি করতে চায়, ওরা যাদবপুরে কাউকে ঠাঁই দিতে চায় না, ওরা চায় না যাদবপুরে কোনো স্পষ্ট চিন্তাধারার মানুষ সেখানে যাক। যদি স্পষ্ট চিন্তাধারার মানুষ সেখানে যায় তাহলে তাদেরকে মেরে ধরে কি করে যাদবপুর ক্যাম্পাস থেকে বার করবে, ওরা এই প্রচেষ্টা বরাবরই করে। না হলে একটা দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া এবং একটা ছেলেকে রীতিমতো রাস্তায় ফেলে মারা, এইটা কোনো শিক্ষিত মানুষের পরিচিতি হতে পারে না, এটা কোনো শিক্ষিত মানুষের ভাবধারা হতে পারে বলে আমরা মনে করি না।